পাহাড় সমান বাধা অতিক্রম করে রাতের অন্ধকারকে দূরীভূত করে দেশে সূর্যের মতো প্রভাত, সূর্যের মতো সুন্দর সকাল প্রতিষ্ঠা করতে পারে যুব সমাজ। সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে দেশকে স্বপ্নের দেশ হিসেবে গড়ে তুলতে পারে একমাত্র যুব সমাজ। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন শ্রী রানা ঘোষ, স্টেট জেনারেল সেক্রেটারি, ভারতীয় জনতা যুব মোর্চা। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত। ইতিমধ্যেই কেন্দ্রে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হলো এবং স্বাধীনতার পর দ্বিতীয় প্রধানমন্ত্রী মোদিজি তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করলেন। তো কি বলবেন এই প্রসঙ্গে? নমস্কার, নিউজ বিটিভির পর্দায় আজ যারা আমাকে শুনতে পাচ্ছেন সকলকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। দেখুন, ভারতীয় জনতা পার্টির মতাদর্শে এনডিএ সরকার, যারা জোট শরিকরা আছেন সকলেকে নিয়ে আমাদের তৃতীয়বারের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এটা এরকম নয় যে একটা অপ্রত্যাশিত ঘটনা হয়েছে, এরকম কোনো কিছুই নয়। এটা সম্পূর্ণ প্রত্যাশিতই ছিল এবং সেই প্রত্যাশা অনুযায়ী ভারতীয় জনতা পার্টির সরকার, এনডিএ সরকার তৃতীয়বারের মতন প্রতিষ্ঠিত হয়েছে এবং মোদিজি আবারও আমাদের ভারতবর্ষের অভিভাবক হিসেবে দায়িত্বভার নিয়েছেন। শুধু আমরা যারা ভারতীয় জনতা পার্টির মতাদর্শে আমরা বিশ্বাস করি, শুধু আমরাই নয়, প্রমাণ করে দিল তৃতীয়বারের মতন ভারতীয় জনতা পার্টির সরকার এবং মোদিজি প্রধানমন্ত্রী হবার পরে যে সারা ভারতবর্ষের মানুষ একই চিন্তায় নিমগ্ন আছেন এবং ভারতীয় জনতা পার্টির সরকার যে চাইছে ভারতবর্ষের প্রতিটা জায়গার মানুষ, ধর্মের মানুষ, জাতির মানুষ, সেটা আবারও প্রমাণিত হয়েছে। এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আমাদের কিছু কিছু জায়গায় এই ধরনের রেজাল্ট হয়েছে, মানে বিগত দিন থেকে যেটা আমরা বলি এটা সম্পূর্ণ বিষয়টা প্রত্যাশিত থাকার পরেও মানে লক্ষাধিক বেশি, আমাদের প্রত্যাশার থেকেও অনেক জায়গায় লক্ষাধিক বা তার থেকেও বেশি ভোটে আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে। আমি যদি ত্রিপুরার কথাই বলি, আমার রাজ্যের কথা বলি, এটা ভাবা যায় যে এত সংখ্যক ভোট মানুষ এইভাবে ভারতীয় জনতা পার্টিকে চাইছে এবং আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবকে নির্বাচিত করেছেন। ত্রিপুরা রাজ্যের বুকে এই ধরনের রেকর্ড আগে কখনো হয়নি, আপনারাও দেখেছেন। এবং আমাদের যে পূর্ব আসনের প্রার্থী, ওনাকে তো এই রাজ্যের মানুষ সঠিকভাবে হয়তো চিনতেও না। উনি রাজ পরিবারের, কিন্তু অনেকে হয়তো ওনাকে নাও চিনতে পারেন। কিন্তু তা সত্ত্বেও মানুষ, আমরা যেটা দেখেছি যে পূর্ব আসনের কথা যদি বলি, কে ব্যক্তি কাকে দাঁড় করিয়েছে সেদিকে কোনো লক্ষ্যই নেই মানুষের। পদ্মফুলটা কোথায় আছে, ভারতীয় জনতা পার্টির সিম্বল কোথায় আছে, সেই দিকে মানুষ লক্ষ্য করেছে এবং তাতেই বুতাম টিপে আমাদের প্রার্থীদের জয়ী করিয়েছেন। এবং সারা ভারতবর্ষে একই বাতাস, সারা ভারতবর্ষে জুড়ে একই হাওয়া। তো সেটাই প্রমাণিত যে দেশের মানুষ শুধু বিজেপি সরকারকে বা এনডিএ সরকারকে ভারতের বুকে তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠা করেছে এই ধরনের একটা সরকার যেটা মানুষের জন্য চিন্তা করে, জাতির জন্য চিন্তা করে, উন্নয়নের জন্য চিন্তা করে, দেশের জন্য চিন্তা করে, নারী জাতির জন্য চিন্তা করে, কৃষকের জন্য চিন্তা করে, যুবকদের জন্য চিন্তা করে, সকল ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করে আছে যে দলটা, সেটার নামই বিজেপি, সেটার নামই ভারতীয় জনতা পার্টি। লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই পঞ্চায়েত নির্বাচনের ঘন্টা কিন্তু বেজে গেছে। তো কি বলবেন যে পঞ্চায়েত নির্বাচনে আপনাদের লড়াই কতটা কঠিন বা ফলাফল কি হতে পারে? পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ
আজই দেখলাম স্থির হয়েছে আগামী অগাস্ট মাসের 8 তারিখ রাজ্যের বুকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং 12 তারিখ সেটার গণনা হবে। এই মাসের 18 তারিখ সম্ভবত নমিনেশনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। তো আমি যদি বলি 2019-এর যে পঞ্চায়েত নির্বাচন এই রাজ্যের বুকে হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন এবং আপনাদের মনেও আছে যে একটা বিপুল মাত্রায়, মানে ভাবা যায় না ত্রিপুরা রাজ্যের বুকে ভারতীয় জনতা পার্টির সরকার 2018-তে প্রতিষ্ঠা হবার পর থেকে 2019-এ পঞ্চায়েত নির্বাচন হয়েছে এবং লোকসভা নির্বাচনও হয়েছিল। সেই লোকসভা নির্বাচনেও 2018-র পরে আমাদের দুইজন প্রার্থীকে যেইভাবে জয়ী করেছিল এই রাজ্যের মানুষ, ঠিক তার পরবর্তী সময় পঞ্চায়েত নির্বাচন যখন হয়েছে এই রাজ্যের বুকে, আপনারা দেখেছেন বিপুল মাত্রায়, মানে বিরোধীদের চিহ্ন কোথাও পাওয়া যায়নি। মানে 2018-তে সিপিএম এর যে দলটা, সেই দলটাকে যখন এই রাজ্যের বুক থেকে মানুষ সরিয়ে ফেললো বিধানসভাতে, ঠিক তার 1 বছরের মাথায় যখন ত্রিস্তরীয় পঞ্চায়েত, গ্রামের মানুষ যে মানুষগুলোকে এত বৎসর বিগত দিনের সরকার বোকা বানিয়ে বিভিন্ন ধরনের কাজ করে আসছিল এবং তাদেরকে বুঝিয়ে আসছিল, সেই গ্রামের মানুষ পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন অবশ্যই গ্রামগঞ্জের মানুষ যারা আছে তারাই মতদান করে, সেই গ্রামের মানুষ তাদেরকে 2019-এর পঞ্চায়েত নির্বাচনে পুরো মাত্রায় রাজ্য থেকে সরিয়ে দিল। এবং এইবার 2024-এর যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, সেই পঞ্চায়েত নির্বাচনেও এরকম নয় যে আমাদের অপ্রত্যাশিত কিছু একটা হয়ে যাবে, না, এরকমও হতে পারে যে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা, আমার যতটুকু মনে হয়, তারা প্রার্থী তো খুঁজে পাবেই না। যারাই কিছু 2-4টে জায়গায় প্রার্থী দেবে, আমার ধারণা পুরো মাত্রায় তাদের জমানত জব্দ হবে এবং এই ধরনের একটা রেজাল্ট হবে পঞ্চায়েত নির্বাচনে, যেটা ত্রিপুরা রাজ্যের তো প্রত্যেকটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির আসার পর থেকে রেকর্ড, একটার পর একটা রেকর্ড করছে। তো 2019-এর যে পঞ্চায়েত নির্বাচন হবে সেটাতেও আমার দৃঢ় বিশ্বাস এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের যারা প্রার্থীরা আছেন, যাদেরকে আমাদের দল চয়ন করবেন, প্রত্যেকটা প্রার্থী এই ধরনের একটা রেকর্ড করবে, যেটা ত্রিপুরা রাজ্যের বুকে আগে আর কখনো হয়নি, সেটা আমার দৃঢ় বিশ্বাস। আপনি একজন যুব নেতা, হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যুব সমাজ নেশার করাল গ্রাসে আসক্ত। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর উদ্যোগে নেশামুক্ত ত্রিপুরা গড়ার প্রকল্পে কাজ করা হচ্ছে, তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য গড়ার যে স্লোগানটা, সেটা ইতিমধ্যে বললে হয়তোবা ঠিক হবে না, আমি বলবো আমাদের সরকার আসার পর থেকেই এই যে নেশা মুক্তির যে স্লোগানটা সেটা দেওয়া হয়েছিল এবং আজ পর্যন্ত সেই স্লোগানেই আমরা কাজ করছি, আমাদের সরকার কাজ করছে। আপনারা লক্ষ্য করবেন রাজ্যের প্রতিটা জায়গায় বিভিন্ন সময়ে এই পরিমাণ নেশা সামগ্রী পাকড়াও করা হচ্ছে, ধরছে, এবং আপনারা যারা নিউজ মিডিয়াতে আছেন আপনারা দেখছেন প্রতিনিয়ত প্রতিদিন বিভিন্ন জায়গায় নেশা সামগ্রী আমাদের যারা আরক্ষা প্রশাসনের লোকেরা আছেন, কর্মীরা আছেন যারা, তারা ধরছে এবং সেইগুলোকে আমাদের সম্ভবত বুদ্ধজংনগরে একটা ডাম্পিং স্টেশন আছে, সেটা যেদিনই মাসে একদিন না 2 মাসে একদিন হয়তো সেখানে ডেস্ট্রয় করা হয়, এগুলো আমার যতটুকু জানা আছে। সেগুলোকে যেদিন ডেস্ট্রয় করা হয় সেদিন লাইভ ক্যামেরার মাধ্যমে সেগুলোকে একত্রিত করে সেগুলোকে ডেস্ট্রয় করা হচ্ছে, যেটা এই রাজ্যের বুকে বিগত দিনে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই পরিমাণ নেশা সামগ্রী বিজেপি সরকারের আমলে পাকড়াও হচ্ছে, আগে কি হতো? আগে তো আমরা এই ধরনের শুনিনি। হ্যাঁ, একদম সত্যি কথা, আগে এই ধরনের কথা কেউ শুনিনি, আমরাও শুনতে পাইনি, আর শুনতে পাবোই বা কেন? শুনতে পাওয়ার তো কোনো কারণ নেই, কারণ আজকের তুলনায় বিগত দিনে এর থেকে অনেক অনেক বেশি পরিমাণে নেশা সামগ্রী, আপনি ইয়াবা ট্যাবলেট বলুন,
আপনি বিভিন্ন কফ সিরাপ বলুন, আপনি গাঁজার চাষ বলুন এবং গাঁজা পাচার বলুন, এবং বিভিন্ন ধরনের যেটা যুব সমাজকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, যুব সমাজকে একটা কালো অধ্যায়ের দিকে ঠেলে দিচ্ছে, এগুলো কখনোই এগুলো আমরা পাকড়াও হতে শুনিনি, ধরতে শুনিনি। কারণ এগুলোকে ধরতে কাকে ধরা হবে? কারণ যারা এগুলোর ব্যবসায় জড়িত ছিল, যারা এগুলোর আদান প্রদান করত, যারা এগুলোর লেনদেন করত, তারা সবাই ছিল ওই লালবাড়ির কোনো আত্মীয় স্বজন, লালবাড়ির পরিচিত, বিগত সরকারের যে বিভিন্ন এলসিএম ডিসিএম আছে তাদের আশপাশের লোক ছিল, বা হয়তো তারাও থাকতে পারে। এবং সেই জন্যই বিগত দিনে এই ধরনের নেশা সামগ্রী কখনো পাকড়াও হয়নি এবং পুলিশ ধরতে সাহসও পায়নি। যদিও কখনো অল্প পরিমাণ ধরা হয়েছে, সেগুলোকে পুনরায় আবার যারা এগুলোর ব্যবসার কাজে জড়িত বা যার মাল ধরা হয়েছে তার বাসায় কোনো না কোনোভাবে চলে যেত, এগুলো আমরা শুনতে পেয়েছি। কিন্তু আজকের দিনে আমাদের সরকার আসার পর থেকে একদম স্পষ্ট বলে দিয়েছেন, সে যেই হোক এই নেশা সামগ্রীর সঙ্গে জড়িত থাকবে তাকে ক্ষমা নয়, তাকে ক্ষমা নয়, তাকে সোজা আইনের যে সিস্টেম আছে সেই সিস্টেম মেনে তাকে শাস্তি পেতে হবে, এবং সে যারই পরিচিত হোক না কেন তার রেহাই দেওয়া যাবে না। তো এর জন্য প্রতিনিয়ত আমাদের সরকার আসার পর থেকে আজ পর্যন্ত এবং আগামী দিনেও এটা চলতে থাকবে, রাজ্যের বুকে বিভিন্ন জায়গায় যেই নেশা সামগ্রী ধরছে সেগুলোকে আরো বেশি মাত্রায় ধরা হবে এবং এগুলোকে ডেস্ট্রয় করা হবে। এবং যেই করিডোরটা বিগত দিনের সরকার বেছে নিয়েছিল বাংলাদেশের মাধ্যমে তারা যে নেশা সামগ্রী পাচার করত, সেটাকে আমাদের সরকার পুরো মাত্রায় বন্ধ করে দিয়েছে। সেই দিক দিয়ে আদান প্রদানের এখন আর বিশেষ কোনো সুযোগ নেই, এবং যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের একটা বড় মাত্রায় আমাদের সরকার আসার পর থেকে আপনারা শুনেছেন হয়তো তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে, এবং তাদের যে স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল কিছু সংখ্যক সেগুলোকে সরকার হাত করে নিয়েছে, সেগুলোকে গ্রহণ করে নিয়েছে, এবং আগামী দিনেও যারাই এর সঙ্গে জড়িত থাকবে তাদেরকে পুরো মাত্রায় শাস্তি পেতে হবে, এবং এটাই আমাদের সরকারের স্লোগান ছিল, আছে এবং থাকবে। আমাদের আলোচনা চলতেই থাকবে, কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।
আবারও বিরতির পর। যেহেতু আপনি যুব নেতা, আবারও যুবকদের সংক্রান্তই একটা বিষয় আমি জানতে চাইবো যে যুবকদের কর্মসংস্থানের জন্য বা বেকারত্ব দূরীকরণের জন্য সরকারের কি কি পরিকল্পনা রয়েছে? আমাদের রাজ্যের বুকে যুবকদের জন্য, যুব সমাজের জন্য যদি কেউ সঠিকভাবে চিন্তা করে থাকে, এবং সেটা এরকম, এই কথা বলবো না যে আমাদের রাজ্যের যে সরকার সেটা নয়, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার চলছে। কেন্দ্র থেকে আমাদের যে নিয়ম নির্দেশিকা আছে, সেই নিয়ম নির্দেশিকা মতেও যে যুবকদের কিভাবে কর্মসংস্থান দেওয়া যায়, সেটাই আমাদের লক্ষ্য আগেও ছিল, এখনো আছে। দেখুন, আজকে আপনারা লক্ষ্য করে থাকবেন এই রাজ্যের বুকে যুবকদের মধ্যে একটা চাকুরি নিয়ে যে একটা বড় মাত্রায় একটা হাহাকার ছিল, সেটা এখন আর নেই। হ্যাঁ, চাকুরি সকলের চাই, সেটা আমারও জানা আছে, আমাদের জানা আছে, কিন্তু চাকুরির পরে যুবকদের কিভাবে কর্মসংস্থান অন্যভাবে করানো যায়, তাদেরকে কিভাবে স্বয়ংসম্বর করানো যায়, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, স্কিল ইন্ডিয়ার মাধ্যমে আমাদের সরকার পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদেরকে লোন দেওয়া হয়েছে, তাদেরকে হাতের প্রশিক্ষণের কাজ শেখানো হয়েছে। এবং আজকের দিনে আমার সঙ্গে ব্যক্তিগত অনেক আমাদের রাজ্যের যুবকের কথাবার্তা হয় এখনো, তারা বহিরাজ্যে বিভিন্ন জায়গায় কাজ করছে, এবং কাজ করছে এরকম নয় যে তারা এমনিতেই গিয়ে কাজ করছে, তারা প্রথমে প্রশিক্ষণ নিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় যে এমএসএমই গুলো আছে সেগুলোর মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, লোনের ব্যবস্থা করা হয়েছে, তারা লোন নিয়েছে, প্রশিক্ষণ নিয়েছে, তারা কাজ করছে। এবং একটা মাত্রায় যুবক আমাদের রাজ্যের মধ্যেও তারা বিভিন্ন হাতের কাজের মাধ্যমে তারা প্রশিক্ষণ নিচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা তাদের যে প্রশিক্ষণটা তারা বিভিন্ন ফ্যাক্টরি করছে ছোটোখাটো। তারা কিছু আমাদের, যদি আমি সংখ্যাটা এখন আমি যদি বলি যে বিগত দিনের সরকারের সময়ে আমাদের ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্টের পরিসংখ্যানটা, সেটা বহুমাত্রায় লোপ পেয়ে গিয়েছিল। বহিরাজ্য থেকে আমরা লক্ষ্য করেছি অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এসছেন, কিন্তু তাদের উপর এই ধরনের একটা চাঁদাবাজির একটা প্রকোপ এসেছে যে তারা একটা সময় এই রাজ্যকে ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু আজকে আমাদের সরকার 2018-তে আসার পর থেকে আমরা লক্ষ্য করেছি, এবং আমাদের সরকার বারে বারে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যে আমাদের রাজ্যে আসুন, আপনারা ইন্ডাস্ট্রি গড়ে তুলুন। এবং সেই মোতাবেক আমাদের যে টিআইডিসি আছে, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে, তার মাধ্যমে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, তাদেরকে ঘর দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন মাত্রায় লোন দেওয়া হয়েছে জায়গায়। তো তারা সেগুলো নিয়ে একটা বড় মাত্রায় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আমাদের রাজ্যের বুকে কাজ করছে। তো এর মধ্যে একটা কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে যারা এই রাজ্যের যুবক। তো তারা আমাদের যে বুজ্জংনগর ইন্ডাস্ট্রির যে জায়গাটা আছে, সেখানে এখন আমার যতটুকু জানা আছে যে নতুন করে যদি কেউ ওই জায়গাতে জায়গা নিতে চায়, সে আর জায়গা পাবে না, কারণ পুরো বুজ্জংনগর ইন্ডাস্ট্রি এরিয়া এখন আমার যতটুকু জায়গা জানা আছে যে সেটা এখন পুরো মাত্রায় বিভিন্ন যারা বাইরের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন এবং আমাদের রাজ্যের তারা দখল করে নিয়েছে, এবং তাদের বিভিন্ন জায়গায় ঘর তুলে দেওয়া হয়েছে। এখন নতুন করে জায়গা দেখতে হবে, ঘর তুলতে হবে, এবং রাজ্যের বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রির জায়গা আছে, সেখানেও ব্যবস্থা করা হচ্ছে আমার যতটুকু জানা আছে। তো সেদিকে যদি আমরা লক্ষ্য দিই যে ওই ইন্ডাস্ট্রিগুলোতে যারা কাজ করছে, নতুন করে যারা ইনভলভ হচ্ছে, তারা তো এই রাজ্যেরই যুবক। যারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কিছু লোক বাইরে থেকে আনা হয়, এছাড়া একটা বড় মাত্রায় আমাদের রাজ্যের যুবকরা কাজ করছে, যুবতীরা কাজ করছে। এবং ঘরে বসে আমাদের যেটাকে আমরা বলি এসএইচজি গ্রুপ, মায়েদের বোনেদের, সেই এসএইচজি গ্রুপের সংখ্যা বিগত দিনে যেটা সরকারের আমলে 3,500 ছিল এই রাজ্যের বুকে, আজকে আমার যতটুকু জানা আছে সেটা 39,000 এসএইচজি গ্রুপ ছাড়িয়ে গেছে। ভাবা যায় না 3,500 এসএইচজি গ্রুপ, আর আজকে মাত্র 7 বছর আমাদের সরকার হতে চললো, সেই 7 বছরে 3,500টা 39,000 এসএইচজি গ্রুপ।
দেখুন এসএইচজি গ্রুপ মানে কি, যে সেটা অবশ্যই মহিলাদের দ্বারা পরিচালিত হবে, মায়েদের দ্বারা পরিচালিত হবে, এবং সেই এসএইচজি গ্রুপের যে মাত্রাটা সেটা এরকম নয় যে তারা শুধুমাত্র ঘরের মধ্যে সীমাবদ্ধ। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংক থেকে তারা লোন নিয়েছে, এবং একবার নয়, একবার দুবার তিনবার, মানে প্রথমবার লোন নিয়েছে সেটা পরিশোধ করেছে, আবার লোন নিয়েছে আবার পরিশোধ করেছে। এইভাবে তারা আমার যতটুকু জানা আছে বিভিন্ন মশলা ফ্যাক্টরির মতন ছোট আকারে, হ্যাঁ আমাদের যে বড় বড় মশলা ফ্যাক্টরি হয় সেগুলোকে ছোট পরিসরে তারা মশলার উৎপাদন করছে, বিভিন্ন ধরনের প্যাকেটজাত দ্রব্য তারা উৎপাদন করছে। এছাড়াও আরও হাতের কাজ, বিভিন্ন ধরনের সেলাই সম্পর্কিত মহিলাদের যে কাজগুলো সেগুলোতে তারা ইনভলভ আছে। এবং আমাদের সরকার যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যে যারা যেমন ধরুন যে সাউথ ত্রিপুরাতে যে এসএইচজি গ্রুপ আছে, সেই সাউথ ত্রিপুরাতে এসএইচজি গ্রুপের যে প্রোডাকশনগুলো সেগুলো নর্থ ত্রিপুরাতে বা ঊনকোটিতে কিভাবে পাঠানো যায়, ঊনকোটির যে এসএইচজি গ্রুপের প্রোডাক্টগুলো সাউথে সিপাহীজলাতে কিভাবে পাঠানো যায় সেটার জন্য ভেহিকেলের ব্যবস্থা করে দিয়েছে। তো এই যে উদ্যোগটা, এত সুন্দর একটা উদ্যোগ আমাদের সরকার নিয়েছে বলেই আজকে মহিলাদের মায়েদের যে একটা রোজগারের ব্যবস্থা সেটা একটা বড় মাত্রায় রূপ নিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী লাখপতি দিদির কথা উনি উল্লেখ করেছেন কয়েক মাস আগে, এবং উনি বলেছেন দেশের এখন পর্যন্ত প্রায় 2 লাখ মায়েরা বোনেরা লাখপতি হয়ে গেছে, হ্যাঁ, এবং তাদের মধ্যে কিছু সংখ্যা আমাদের রাজ্যেও আছে। তো এই যে একটা উদ্যোগ যে মায়েরা বোনেরাও আজকে লাখপতি, তাদের ব্যাংকের অ্যাকাউন্টেও আজকে লাখ টাকার উপরে সঞ্চয় করা জমানো টাকা আছে, তো এটা হলো পরিবর্তন, এটা হলো উন্নয়ন। তো শুধু যুবক নয়, মায়েদের বোনেদের ক্ষেত্রে, কৃষকদের ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় এই ধরনের একটা অভূত পরিবর্তন আমাদের সরকার আসার পর থেকে আপনারা লক্ষ্য করেছেন, এবং এই যে গতিটা সেটা চলতে থাকবে। এবং আগামী দিনে আপনারা লক্ষ্য করবেন এই রাজ্যের বুকে মোদিজি যেইভাবে আমাদের রাজ্যের দিকে লক্ষ্য দিয়েছেন, নর্থ ইস্টের মধ্যে উনি আমাদের রাজ্যকে আমি মনে করি একটা বিশেষ মাত্রায় উনি দেখে থাকেন প্রতিনিয়ত। তো আমার বিশ্বাস যে আগামী দিনে আমাদের রাজ্যের বুকে বেকারত্বের যে একটা হাহাকার আছে সেটা হয়তো মুছে যাবে। শিক্ষা একটি জাতির মেরুদণ্ড, আর যুব সমাজ দেশের কাণ্ডারি। তো শিক্ষিত যুব সমাজই পারে যে একটা দেশকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে। তো আমি জানবো যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষা ব্যবস্থায়ও কিছু পরিবর্তন হয়েছে। তো বিগত সরকারের শিক্ষা ব্যবস্থা আর বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার অগ্রগতির যদি আমরা তুলনামূলক আলোচনা করি, কি বলবেন? দেখুন, প্রত্যেকটা বিষয়ে আমাদের সরকার আসার পর থেকে পরিবর্তন হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। শিক্ষার ক্ষেত্রে আপনাদের সকলেরই জানা আছে এই রাজ্যের বুকে 125টি স্কুলকে বিদ্যাজ্যোতিতে কনভার্ট করা হয়েছে, এবং যেই গরিব অংশের মায়েরা এবং মা বাবারা যারা তাদের সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়াতে পারতো না, তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও পারতো না, আমাদের বিদ্যাজ্যোতির মাধ্যমে তাদের যে সেই সুপ্ত বাসনাটা সেটাকে আমাদের সরকার ইংরেজি মাধ্যমে পড়ানোর তাদের সন্তানদের ব্যবস্থা করে দিয়েছে। এবং বিগত দিনে আমরা এরকমও লক্ষ্য করেছি যে এরকমও স্কুল আছে শহর কেন্দ্রিক, হ্যাঁ, যে স্কুলে মাত্রাতিরিক্ত শিক্ষক রয়েছেন, 100-র উপরে শিক্ষক একটা স্কুলে, বড় স্কুলে। আর এরকমও স্কুল দেখা যেত গ্রামে গঞ্জে, যেই গ্রামে গঞ্জে শিক্ষকের স্বল্পতা, 2-3টে শিক্ষক ছিল, শিক্ষক শিক্ষিকা ছিল। তো এই যে ব্যবধানটা, সেটাকে আমাদের সরকার আসার পর শিক্ষার যেই স্কুলে ছাত্রছাত্রীদের অনুপাতে যেই পরিমাণ শিক্ষক শিক্ষিকা দরকার সেটার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের সরকার। এবং প্রতিটা ক্ষেত্রে আমাদের সরকার শিক্ষার যে একটা মানকে বিগত দিনে আমরা দেখেছি একদম নিচে নেমে গিয়েছিল। আমাদের রাজ্যের বুকের থেকে দেখা যেত যে যারা স্ট্যান্ড করতো বিশেষ করে, হ্যাঁ, সেটা শহর কেন্দ্রিক ছিল,
কিন্তু আজকের দিনে আপনারা লক্ষ্য করে থাকবেন কমলপুর থেকে স্ট্যান্ড করছে, বিলুনিয়া থেকে করছে, সাবরুম থেকে স্ট্যান্ড করছে, ওই একদম প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জ থেকেও আমাদের রাজ্যের বুকের যে ছাত্রছাত্রী আছেন তারা স্ট্যান্ড করছেন। এবং শুধু স্ট্যান্ড করছেন এরকমই নয়, বিভিন্ন ন্যাশনাল ক্ষেত্রে যে কম্পিটিটিভ এক্সাম আছে সেইগুলোতে তারা অ্যাটেন্ড করছে এবং এটা খুব ভালো রেজাল্ট করছে। আমরা প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি। এইবারও আমি লক্ষ্য করেছি যে প্রত্যন্ত অঞ্চলের গ্রামে গঞ্জের ছাত্রছাত্রীরা খুব ভালো, একদম গরিব কৃষক ঘরের মেয়ে এত সুন্দর রেজাল্ট করেছে, আমি পত্রিকায় দেখলাম। তো এগুলো পরিবর্তন হয়েছে শুধুমাত্র প্রত্যন্ত অঞ্চলের গ্রামে, যেখানে যেই ধরনের শিক্ষক শিক্ষিকা নিয়োগের দরকার, সাবজেক্ট ওয়াইজ, যেখানে সায়েন্সের টিচার দরকার সেখানে সায়েন্সের টিচার, যেখানে কমার্সের দরকার কমার্সের টিচার, যেটা বিগত দিনে স্বল্পতা দেখা যেত আজকে সেটা পরিপূর্ণ হয়েছে। এবং যার ফলে শিক্ষার মানটা আজকের দিনে এই রাজ্যের মানুষ বুঝতে পেরেছে। এবং আমি এটা হলফ করে বলতে পারি যে আগামী দিনে ভারতবর্ষের যে বড় বড় রাজ্যগুলোতে শিক্ষার যেই মান আছে সেই মানটা আমরা তাদের সঙ্গে আমরা কম্পিটিশন করব আমাদের রাজ্যের, ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের নিয়ে। আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে আপনার কাছে যাব শেষ প্রশ্নে। আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে যদি একটু বলেন। স্বাস্থ্য পরিষেবা নিয়ে কি বলবো বলুন, গত পরশুদিন আপনারা লক্ষ্য করেছেন যে এই রাজ্যের বুকে প্রথম কিডনি ট্রান্সপ্লান্টের একটা অপারেশন হয়েছে সাকসেসফুল। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে বলেছেন যে যেই দুইজনের ট্রান্সপ্লান্ট হয়েছে, মানে যার থেকে নেওয়া হয়েছে এবং যে গ্রহীতা, দুজনই সম্পূর্ণ সুস্থ আছেন। তো এই রাজ্যের বুকে এই ধরনের একটা অপারেশন সাকসেসফুল হয়েছে, সেটা আমাদের সরকার থাকার ফলেই হয়েছে। এবং যেটা হার্টের অপারেশন, যেটা আমাদের রাজ্যের বুকে কখনো কেউ কল্পনাও করতে পারেনি, এই রাজ্যের বুকে হার্টের অপারেশন সাকসেসফুল হয়েছে, সেটা আপনারা লক্ষ্য করেছেন। এবং প্রতিটা ক্ষেত্রে আপনারা বিভিন্ন নিউরো অপারেশন, যেটা আমাদের রাজ্যের বুকে কখনো বিগত দিনে হয়নি, আজকে আমাদের রাজ্যের বুকে নিউরো অপারেশন প্রতিনিয়ত হচ্ছে। ট্রমা সেন্টার বিগত সরকারের আমলে খোলা হয়েছিল, কিন্তু সেটার পরিষেবা রাজ্যের মানুষ বিশেষ কোনো একটা পেত না। কিন্তু আজকে ট্রমা সেন্টার বলতে যেই বিষয়টা আমাদের রাজ্যের মানুষের মনে আছে যে ট্রমা সেন্টারে গেলেই ওদের প্রাণ বেঁচে যায়, এই ধরনের একটা মন মানসিকতা রাজ্যের মানুষের চলে এসছে। দেখুন, পরিশেষে আমি বলবো যে কোভিড সিচুয়েশন আমাদের সরকার আসার পরে যে কোভিড নামক যে একটা প্রকোপ এই পুরো বিশ্ব জুড়ে ছিল, আমাদের রাজ্যের কোভিডের সময়ে আমাদের সরকার যেইভাবে সেটার মোকাবেলা করেছেন এবং এত সুন্দরভাবে প্রত্যেকটা মানুষকে স্বাস্থ্য যাতে ঠিক থাকে সেটার ব্যবস্থা করেছেন, অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে হাসপাতাল গড়ে তোলা এবং প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে স্বাস্থ্যের পরিষেবা প্রদান করা, সেটা যদি বিগত দিনের সরকার থাকতো এই রাজ্যের যে কি বিভীষিকাময় পরিস্থিতি হতো সেটা কল্পনা করা যায় না। তো প্রত্যেকটা জায়গা আমাদের গ্রামে গঞ্জে নিত্য নতুন অনেকগুলো প্রাইমারি হেলথ সেন্টার খোলা হয়েছে, আপনাদের জানা আছে। সেইগুলোর পরিষেবাও বিগত দিনের থেকে অনেক মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং আপনারা দেখেছেন যে একটা বড় মাত্রায় ডাক্তার আমাদের সরকার আসার পর রিক্রুট করা হয়েছে এবং বহিরাজ্য থেকে দু একজন স্পেশালিস্ট এসছে। এবং আমার যতটুকু জানা আছে যে আগামী দিনে আরও বিশেষ বিশেষ ক্ষেত্রে যে জটিল অপারেশনগুলো আমাদের রাজ্যের বুকেই হবে। এবং আপনারা লক্ষ্য করবেন যে বিগত দিনে যেই পরিমাণ রোগী আমাদের রাজ্য থেকে বহিরাজ্যে রেফার হতো, আজকের দিনে সেটা অর্ধেক থেকে কমে গেছে। আজকে বাইরে গিয়ে যে চিকিৎসা পরিষেবা আমাদের রাজ্যের মানুষ পেত সেটা আমাদের রাজ্যের বুকে পেতে শুরু করেছে। তাই রেফারের সংখ্যা অনেক মাত্রায় কমে গেছে। তো আমাদের এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের ডাবল ইঞ্জিনের সরকারের ফলে। মোদিজি আমাদেরকে সম্পূর্ণ মাত্রায় সাহায্য করেছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ মাত্রায়, উনি যদিও একজন ডাক্তার আপনাদের জানা আছে, সেই জন্য এই বিষয়টা উনি বিশেষ করে বুঝতে পারেন এবং সেইভাবে উনি এটার একটা সুন্দর পরিষেবা আমাদের রাজ্যের মানুষের জন্য গড়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার আপনাকে, আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ আমাদের স্টুডিওতে এসেছেন।
আমাদের সমাজ দর্পণ অনুষ্ঠান আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখুন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।